হাই, আমি সঞ্চিতা। আজকে আবার একটা পুরোনো দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের শিটংয়ের ১ম সকাল। আজকে আমরা শিটংয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। একটা ওয়ান নাইট স্টেই ছিল আমাদের শিটংয়ে। তো ঘড়িতে এখন প্রায় ৫:৩০ বাজছে। আর চতুর্দিক থেকে এত পরিমাণে ময়ূরের ডাকের আওয়াজ পাচ্ছিলাম, তো ঘুমটা ভেঙেই গেছে। আর কালকে রাত্রেবেলায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য কিন্তু তাড়াতাড়ি সকালবেলায় ঘুমটা ভেঙে গেছে। আর তখনও পর্যন্ত মেয়ে আর হাসবেন্ড ঘুমোচ্ছিল। আর চতুর্দিকটা এত সুন্দর লাগছে, রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, একদম পুরো ঝকঝকে সবুজ লাগছে, মনে হচ্ছে যেন একদম এত ভালো, এত সুন্দর, এত গ্রিনারি, ভীষণ ভালো লাগছে। তো ১ ঘন্টা ধরে আমি জানলার পাশেই বসেছিলাম। তো প্রায়ই দেখছি মেঘে চতুর্দিকটা ঢাকা হয়ে যাচ্ছে, আবার কিন্তু মেঘে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। তো তারপরে ৬:৩০ নাগাদ একবার রুম থেকে বেরিয়েই পড়লাম দেখার জন্য, ভালো করে জানলা থেকে দেখার জন্য। ঠিকঠাক মতো চতুর্দিকটা দেখতে পাচ্ছিল না, তাই রুম থেকে বেরিয়েই পড়লাম। তখনো পর্যন্ত হোমস্টের যারা মালিক তারা ঘুম থেকে ওঠেনি, আমিই একমাত্র ঘুম থেকে উঠেছি। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে টা। আর এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাতে যারা মালিক তারা থাকে। বেশ কিছু ইয়াং ছেলে-মেয়েরা মিলেই হোমস্টেটা করেছে। আর এইদিকের যে দুটো কটেজ, সেই দুটো কটেজে আমরা ছিলাম। ভীষণ সুন্দর এই দিকের কটেজগুলো। এই রুমটাতে আমরা ছিলাম আর ওই দিকের রুমটাতে সুমন্তদারা ছিল। ভীষণ সুন্দর এই দিকের কটেজগুলো। আরেকটা একদম সামনেই যে একটা কটেজ আছে, রুম আছে, তো ওটা আমার মনে হয় আরেকটু দামটা, প্রাইসটা একটু বেশি। সবাই কেউ ওটা বুক করতে চাইলে ওটাও পারবে, মনে হয় বলে দিতে হয় আগে থেকে। আর এখানে পুরো শিটং বা পুরো এই দার্জিলিং এরকম ধরনের একটা ভীষণ এত সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি, যে গাছের পাতাগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে এবং কিছুটা কোনোটা সাদা সবুজে মিলে, মানে চতুর্দিকটা এত সুন্দর লাগছিল দেখতে। এই গাছের পাতাটার জন্য ভীষণ সুন্দর লাগছিল। আর এখানকার লোকেরা তো প্রচন্ড পরিমাণে বাগান করে, মানে আমাদেরও এখানে গরমকাল মানে শীতকালে যে ফুলগুলো হয় সেগুলো কিন্তু ওখানে এই সময় হচ্ছে, এই জারবেরা, পিটুনিয়া। মানে বেশ অযত্ন, মানে খুব যে বেশি যত্ন করতে হয় তাও, যত্ন করছে তাও নয়। আমাদের এখানে যেমন ওই ফুলগুলোকে খুব যত্ন করতে হয়। তো যেটা আরকি যেখানকার লোকাল গাছ আরকি। আর এখানে কিন্তু অনেকেই দেখছি বাড়িতে প্রচুর ভুট্টাও লাগায়। এগুলো মনে হয় ভুট্টাই গাছ যতদূর মনে হচ্ছে। তো আর এইটা হচ্ছে একদম বাইরের দিকে। ৩ তালাতে কেউ থাকে কিনা বা কোনো রুম আছে কিনা আমার জানা নেই। তবে আমাদের কিন্তু এই ফার্স্ট ফ্লোরে কিন্তু দিয়েছিল। উম আর এই যে এইটা একটা হোমস্টে, এই হাঙ্কিম হোমস্টেরই এইটা, এই সামনের দিকে আরেকটা রুম আছে, সেটাও কিন্তু বেশ সুন্দর। আর অনেক মানে পুরো হোমস্টেটাই মোটামুটি কিন্তু ভর্তিই থাকে সারা বছর ধরেই, প্রচুর কিন্তু লোকজনও আসে। আমি দেখলাম না যে পুরো ফাঁকা আছে বলে। আর এটা একটা বেশ সুন্দর, এটাও কিন্তু একটা রুম। চতুর্দিকটা ভীষণ সুন্দর লাগছিল, যাতে চতুর্দিকে শুধু গাছ, গাছ আর গাছ। আর এই যে হাঙ্কিম হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার, যারা যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারো। তো আর সামনেই এটা আরেকটা শান্তিনীল আরেকটা হোমস্টে। তো এখানে দেখছি একটা ভিউ পয়েন্ট আছে, আমিও ওখান থেকে চলে গেছিলাম। ভীষণ ভালো লাগছিল। আর কতবার যে নিমেষের মধ্যে গোটা পাহাড়টাকে পুরো ঢেকে দিয়েছে মেঘে, আবার সরে যাচ্ছে, এরকম আমি প্রচুর কিন্তু ভিডিও করেছি, যেটা টাইম ল্যাপস ভিডিও বলে, ভালোও লাগছিল। তো তারপরে আমাদেরকে এরকম চা দিয়ে গেল ৭:৩০ নাগাদ, লিকার চা। আমার তো খুব একটা লিকার চা খেতে ভালো লাগে না, তো আমি বললাম কেন দুধ চা দেবে না? তো ওরা বলে ব্রেকফাস্টে ম্যাডাম দুধ চা, মিল্ক টি আছে, এখন কিন্তু আপনাদেরকে লিকার টি খেতে হবে। আর সকালবেলায় দুধ চায়ের থেকে কিন্তু লিকার টি খাওয়াটাই ভালো, কিন্তু আমার একদমই লিকার টি খেতে ভালো লাগে না। তো এই জানলার ধারে বসে এরকম লিকার টি খাওয়ার মজাই আলাদা। তারপরে আমরা সবাই রেডি হয়ে স্নান টান সেরে আমরা ব্রেকফাস্টে বসে গেছিলাম। আমি বলে দিয়েছিলাম আমি লুচি নেব। লুচি ছিল, ঘুগনি ছিল, আর চা ছিল, আর তার সঙ্গে ডিম ছিল। আর এখানে আমার মেয়ে তৈরি হয়ে গেছে, ওর বাবাকে ডেকেছে বডি স্প্রে লাগাতে, ও কিন্তু বডি স্প্রে লাগাবে, এটাই ওর ইয়ে। আমরা মোটামুটি 11:30 নাগাদ আমরা রেডি হয়ে গেছিলাম, মেয়েকেও খাইয়ে নিয়েছিলাম। আমরা কোনো তাড়াহুড়ো কিছু করিনি যে যেতেই হবে এই জায়গাটা, এই টাইমের মধ্যেই বেরোতে হবে। আমরা মোটামুটি সেই জায়গাটাকে এনজয় করার জন্য বা এই প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশটাকে এনজয় করার জন্য আমরা একটু টাইম নিয়েই বেরোচ্ছিলাম। আর তাছাড়া সাথে বাচ্চাও ছিল। আর এখানে আমার মেয়ের কানের দুলগুলো ওর খুব পছন্দ হয়েছে। আর এখানে আমরা বেরিয়ে গেছি, হাঙ্কিম হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি, অনেক ফটো টটো তুলে। এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশন যোগীঘাটে।
সবাই মিলে বেরোলে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু বেরোনোটাই হচ্ছে একটা চাপ হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে। আর তার আগের দিন বৃষ্টি হওয়ার জন্য মানে এটা একটা যে সময়টা আমরা গেছিলাম সেটাকে প্রি মনসুন বলে পাহাড়ে। তো ভীষণ বৃষ্টিও হচ্ছিল, কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো রৌদ্র ছিল। আর এইটা হচ্ছে যোগীঘাট, এখানে নতুন একজন কাপেল এসেছিল একদম বিয়ে হয়ে, তারা ফটোশুট করছিল, নিজেদের প্রি ওয়েডিং কথা পোস্ট ওয়েডিং এর কথা মনে পড়ে যাচ্ছিল। এখানেও বেশ কিছু ছবি তুলেছি। তো এখান থেকে মনে পড়লো যে না, এটা থেকে নেমে এবার নিচের দিকে যাওয়া যাক, মানে এটার যেখানে যে নদীটা আছে সেই নদীর কাছে যাওয়া। তো আমরা একটা রাস্তা খুঁজে ওইখানে কিন্তু গেছিলাম। আর এত সুন্দর লাগছিল চতুর্দিকে, গোটা পাহাড় বলুন, গোটা দার্জিলিং এর এরকম এই যে টাঙ্গানো আছে দড়ির মধ্যে, এটা কিন্তু ওরা খুব অসপিসিয়াস মনে করে, মানে মনে করে যে এই হাওয়াটা যেটা বয়ে আসছে সেটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কোনো অশুভ শক্তি টাচ করতে পারবে না, কোনো ভূমিধস হবে না, কোনো ল্যান্ডস্লাইড হবে না, কোনো বন্যা হবে না। আর আমরা এই সাইড দিয়ে রাস্তা খুঁজে বার করে আমরা কিন্তু একদম নদীর ধারে চলে এসেছি। অনেকে দেখছি খুব ভালো ফটোশুটও করছে। জলে নামবে? তুই জলে নামবে? কোথায় জলটা কই? কোনো কিছু ওই যে জায়গায় একটা ভালো জল। ফটো তোলা আমার মেয়েকে নিয়ে, সেটা কিন্তু মানে মানে অষ্টম আশ্চর্যের মধ্যে পড়ে। আর এরকম কোনো পাহাড়ি নদী দেখলে বা সমুদ্র দেখলে বা জলের যে কোনো কানেকশন দেখলে আমার কেন জানি না মনে হয় যে একটু পাটা না ভেজালে ঠিক ভালো লাগে না। তো আর এই পাহাড়ের নদী দেখে আমার খুব কাশ্মীরের লিডার নদীর কথা মনে পড়ে যাচ্ছিল। এত সুন্দর লিডার নদীর জলটা ছিল, পুরো স্বচ্ছ জল ছিল। এবং আমি এত জলকেলি করেছি ওখানে, এত জলে ভিজেছি আমি, সারাক্ষণ প্রায় জলের মধ্যে বসেই থাকতাম, পাগুলো ভিজিয়ে। লিডার নদীর ধারেই পেহেলগাঁওতে আমাদের হোটেলটাও ছিল। আর ওখানে রিভার রাফটিং করে এত ভালো লেগেছিল যে কি বলবো, ভীষণ ভালো লেগেছিল। আর এখানে আমি একটা পাথরে বসেছি জল ঘাঁটতে, আমার মেয়ে প্রথমে সাহস পাচ্ছিল না, তারপরে ও আমাকে দেখে কিন্তু আবার চলে এসছে জল ঘাঁটার জন্য এবং আমাকে ইন্সপায়ার করছে যে যে করে হোক তুমি জলটা নাও, ওরকম করে আমি ঘাঁটবো। আর এখানে বেশ ভয়ও লাগছিল, পাথর টাথর গুলো ছিল তো যদি পড়ে যায়। আর আমার মেয়ে এত চঞ্চল বা এত দুষ্টু যে আর খুব ভয় লাগছিল। তো যাই হোক, আমরা যোগীঘাট থেকে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে, প্রায় এখানে 12:30 বেজে গেল। এরপরে আমরা যোগীঘাট থেকে বেরিয়ে চলে এসেছিলাম মংপুতে। তো মংপুতে এখানে আমরা সবাই জানি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটা বাসস্থান আছে, এখানে উনি থাকতেন, অনেক সময় কাটাতেন এবং বহু উপন্যাস কবিতা এখান থেকে উনি লিখেওছেন। যেহেতু তখনকার কিন্তু বেশ ঠান্ডা পড়তো দার্জিলিং এ, গরমকালে অনেকেই কিন্তু আসতো এখানে। তো রবীন্দ্রনাথও তার ব্যতিক্রম ছিলেন না। আর আমাদের ক্ষেত্রে একটা উপরি পাওনা ছিল, আমরা যেদিন মংপুতে গেছিলাম রবীন্দ্র ভবনে, সেই দিন কিন্তু 25শে বৈশাখ ছিল। তাই ওখানকার মানে জেলা দপ্তর থেকে বা ওখানকার প্রশাসন থেকে একটা 25শে বৈশাখের বিশাল অনুষ্ঠানেরও আয়োজন করেছিল। তো আমরা সেটা একটুখানি ছিলাম। অনেক ভিভিআইপিরাও সেখানে এসেছিল, জেলা শাসক, তারপরে এসডিও এরাও এসেছিল। আর চতুর্দিকটা বেশ বেলুন দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু আমার মেয়ে দুর্ভাগ্যবশ, আমার মেয়ে সেই সময় ঘুমিয়ে গেছিল, খুব ক্লান্ত হয়ে যাচ্ছিল। আর এত সুন্দর জায়গা, এত সুন্দর ভালো লাগা, মানে চতুর্দিকটা এত সুন্দর, সত্যি মানে ভীষণ ভালো লাগে জায়গা। কেন রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটা বেঁচেছিলেন, আর রবীন্দ্রনাথ ঠাকুরেরকে নিয়ে আর কি বা বলবো, উনি যেখানেই বসুন যেখানেই থাকুন না কেন ওনার রচনা থাকবে আমাদের সাথে সারা জীবন, বাঙালিদের সাথে। আর এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেখানে উনি থাকতেন মংপুতে এসে। তো ওই জায়গাটাতে আমরা ঢুকেছিলাম সেই দিন, কিন্তু আমি খুব বেশি ওখানে ছবি টবি ভেতরে গিয়ে তুলিনি। অনেকে তুলছিল, কিন্তু একদমই প্রহিবিটেড ছিল যে বা ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। আমিও তাই কিন্তু খুব একটা ফটোগ্রাফি ওখানে গিয়ে করিনি বা একদমই করিনি, যেটুকুই বাইরে থেকে এতটুকুই করেছি। কারণ এর কারণ হচ্ছে একটাই যে অনেক জায়গায় ফটোগ্রাফি করার কারণ হচ্ছে কেন অনেক পুরনো ছবি আছে বা যেগুলোকে আর আমরা কোনোদিনও রিক্রিয়েট করতে পারবো না। তো এই যে আমরা ফটো ফ্ল্যাশে যেগুলোতে আমাদের ফটো ফ্ল্যাশে কিন্তু ওই ছবিগুলোর কোয়ালিটি অনেক নষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু ফটোগ্রাফি এইসব জায়গায় কিন্তু অ্যালাউ করে না। মংপু থেকে লামহাট্টা যাবার পথে আমরা একটা রাস্তার
ধারে একটা ঝর্ণাতে দাঁড়িয়েছিলাম, তার পাশে অনেকগুলো বাঁদর ছিল, ভীষণ ভালোও লাগছিল। আর এই যে লামহাট্টার অতি পরিচিত, অতি পপুলার যেটাকে বলে, সেই পার্কে চলে এসেছি, পাইন পার্কে। ভীষণ ভালোও লাগছিল, ভীষণ সুন্দর জায়গা। তবে আমাদের টাইম হয়ে যাওয়ার জন্য প্রায় 3টে বেজে গেছিল। মাথার মধ্যে একটা টেনশন কাজ করছিল যে মেয়েটা তখনও খায়নি, তাই আমি নিচ থেকেই দেখেছিলাম। পরের বার যদি যাই নিশ্চয়ই পার্কের ওপরটা পুরোটাই কমপ্লিট করব। আমরা নিচটাই দেখেছিলাম আর কিছু ভিডিও আর ফটোশুট করে নিয়েছিলাম ওখান থেকে, কেননা তখন প্রায় ঘড়িতে 3টেও বেজে গেছিল। তো সেই জন্য আমরা খুব একটা বেশি আর উঠিনি। আর চতুর্দিকে এত সুন্দর সুন্দর ফুল, মানে এত ভালো লাগছিল যে কি বলবো। কিছুটা উঠিনি, মানে পুরোটা উঠতে পারিনি, একটু জায়গায় উঠেছিলাম। বেশ ভালো, খুব সুন্দর। যদি টাইম কাটানো যায় এখানে কিন্তু বেশ সুন্দর। এটাই ভাবছিলাম যে প্রকৃতি কিন্তু আমাদেরকে অনেক কিছুই দেয়, আর সেই প্রকৃতিকে কিন্তু আমাদের রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। তারপরে লামহাট্টা থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম তিনচুলের হোমস্টেতে। আমরা তিনচুলেতে 2টো নাইট স্টে করব। এটা হচ্ছে যে হোমস্টেটা, তিনচুলের হোমস্টেটা ছিলাম, সেটা হচ্ছে সেটা ডাইনিংটা। আর ডাইনিং এর সামনেই একদম যে রুমটা, সেটা হচ্ছে সুমন্ত দাদের রুম ছিল। বেশ সুন্দর, 2টো বেড দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর একদম সামনে ছিল হচ্ছে আমাদের রুমটা, এবং আমাদের রুমে যে একদম আমাদের রুমের যে সামনেটাতে একটা ব্যালকনি ছিল, ভীষণ সুন্দর ছিল রুমের সাথে। কিন্তু আমার এই হোমস্টেতে থাকার একটা অপছন্দ ছিল, যেটা আমি পরবর্তীকালে ওই হাঙ্কিম হোমস্টেতে বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীকালের হোমস্টেগুলোতে বুঝতে পেরেছিলাম যে এই বিছানার যে চাদরগুলো দেয়, আমি ভেবেছিলাম হোটেলের মতো একদম সাদা বিছানার চাদর দেবে, কিন্তু না, একদম ঘরোয়া যেসব চাদর থাকে সেই সব চাদরই দিয়েছিল। তো এটাতে আমার একটু অপছন্দ ছিল। পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম যে না, হোমস্টে মানে একদম বাড়িতে যেরকম থাকা হয়, মানে আপনি কারো বাড়িতে থাকছেন আর কি, তো তার বাড়িতে যেরকম চাদর থাকবে তো সেইরকম। আর এই যে এখানে একটা আমাদের রুমের সাথে একটা রুম অ্যাটাচ ব্যালকনি দিয়েছিল, ভীষণ সুন্দর ছিল। পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল। চতুর্দিক দেখতে পাচ্ছি যে নিমেষের মধ্যে মেঘে ঢেকে যাচ্ছে, আবার মেঘ সরে যাচ্ছে। তো আর ভিডিওটা বেশি লম্বা করব না। আমাদের এই তিনচুলের যে হোমস্টেটা, সেটা খুবই নতুন ছিল, এবং তার রুম ট্যুরটা আরেকদিন ভালো করে দেব, পরের ভিডিওতে দেব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই।